সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের উন্নতর জীবনধারা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যেখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হচ্ছে এখানে মূল যে বিষয়গুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। দেহের বৃদ্ধি এবং বিকাশ, দেহের টিস্যু যেগুলো রয়েছে আমাদের, সেগুলো ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এই ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় শরীরে। আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে মূলত যে খাদ্যগুলো আমরা খাই তার গুণগত মানের উপর। অর্থাৎ আমরা যতগুলো খাবার খাই না কেন, সবগুলো নির্ভর করে আমাদের এই গুণগত মানের উপর নির্ভর করে। খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে ও জীবনের মানের পার্থক্য ঘটাতে সাহায্য করে থাকে। আমাদের যে শ্বসন ক্রিয়া রয়েছে, এই শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো সহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপশক্তি হিসেবে মুক্ত হয় জীবদেহের জৈবিক যে ক্রিয়াগুলো রয়েছে, এই ক্রিয়াগুলো বা কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে থাকে। প্রতিটি খাদ্য আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ হিসেবে গণ্য। যদি জটিল যৌগগুলো না হতো তাহলে আমরা সেভাবে খাবারগুলো গ্রহণ করতেও পারতাম না এবং পরিপাক করতে পারতাম না। এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়, যে প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি পরিপাক। এখন পরিপাকটা কীরকম, আমরা এখানে সহজে বলতে পারি যে খাবারগুলো আমাদের বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় বা পরিণত হতে সাহায্য করে, সেটাকে বলা হয় পরিপাকতন্ত্র বা পরিপাক। পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, যাকে আমরা বলে থাকি আত্তীকরণ। তাহলে আসতে পারে পরীক্ষায় যে আত্তীকরণ কাকে বলা হচ্ছে, আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। তাহলে আমাদের যে এই প্রোটোপ্লাজমটা রয়েছে, সেই প্রোটোপ্লাজমে সংযোজিত হয়ে যখন খাবারগুলো আমাদের পরিপাক হওয়া খাদ্যগুলো শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, তখন আমরা তাকে বলতে পারি আত্তীকরণ। এই পরিপাকের পর অপাচ্য যে খাদ্যগুলো থাকে, এটা বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে আমাদের সারা শরীরে বহির্গমন প্রক্রিয়ায় পরিবাহিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। যেমন আমরা যদি একটু আলোচনা করি, তাহলে বলতে পারি এখানে মূলত যে বিষয়টা রয়েছে, যে এখানে এই খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমরা যে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো। এরপরে আমরা খাদ্য রক্ষায় প্রাকৃতিক খাদ্য এবং ফাস্টফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। এরপরে আমরা আরও আলোচনা করতে পারবো ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমরা খাদ্য খনিজ লবণের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া আমরা আরও পারবো পানি ও আঁশযুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে। বডি মাস ইন্ডেক্স যেটাকে বলা হয়, ইন্ডেক্সের যে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলো ব্যাখ্যা করতে পারবো। খাদ্যের রাসায়নিক পদার্থের ব্যবহার এবং শারীরিক যে প্রতিক্রিয়া, সেগুলো আমরা বলতে পারবো বা লিখতে পারবো, বুঝতে পারবো। এছাড়াও শরীরে তামাক ও ড্রাগসের ক্ষতিকর কিছু প্রতিক্রিয়া রয়েছে, মানুষ যে তামাক সেবন করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রতিক্রিয়া কীরকম হয় আমাদের শরীরের মধ্যে, শরীরের কী কী অংশগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়গুলো জানতে পারবো এবং সেগুলি থেকে সাবধান হতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। এবং এইডস যে এক ধরনের মারাত্মক ব্যাধি, সেই এইডস কী তা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাছাড়া শারীরিক ফিটনেস বজায় রাখার কিছু কৌশল রয়েছে, যে কৌশলগুলো আমরা শুধুমাত্র এই অধ্যায়গুলো পাঠের মাধ্যমে বুঝতে পারবো, নতুবা আমরা অন্য কোনো অধ্যায় থেকে বুঝতে পারবো না। তো প্রথমত আমরা আসি, এখানে বলা হচ্ছে যে খাদ্য ও পুষ্টি। এখন যদি আমরা এখানে বলি যে কিছু বিষয় রয়েছে, পুষ্টিবিজ্ঞান নামে একটা বিজ্ঞান রয়েছে, যে পুষ্টিবিজ্ঞানে বলা হচ্ছে যে খাদ্য আমরা যা খাই তা কিন্তু আসলে খাবার নয় বা খাদ্য নয় যেগুলো আমরা খাই। তাহলে খাদ্যকে যে শুধু সেই সব আহার্য বস্তুকে আমরা খাদ্য বলে থাকি, যেগুলো জীবদেহের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে, এক কথায় দেহের পুষ্টি সাধন করে। পুষ্টি কি, যে আমরা বলতে পারি যে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। পুষ্টির ইংরেজি শব্দ যাকে বলা হচ্ছে নিউট্রিশন। তাহলে পুষ্টির ইংরেজি শব্দ কি? পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। অপরদিকে আমরা বলতে পারি খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান, জৈব
এবং অজৈব যে বিষয়গুলো রয়েছে, এই উপাদানগুলো জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয়। তাদের একসঙ্গে আমরা বলতে পারি পরিশোষক বা নিউট্রিয়েন্টস। যেমন আমরা বলতে পারি এখানে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস। তাহলে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস। আমরা বলতে পারি সহজভাবে খাদ্যের কাজ প্রধানত তিনটি। মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত হচ্ছে তিনটি। তিনটি কি কি? 1, 2, 3। তো এখানে প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। 2 নম্বর হচ্ছে খাদ্য দেহে তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে। এরপর বলতে পারি খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। এই যে খাদ্যের আমরা তিনটা বিষয় পাইলাম। এখন যদি আমরা আসি, এখানে বলা হচ্ছে খাদ্যের উপাদান রয়েছে। খাদ্যের উপাদানগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে সেখানে আমরা বলতে পারি প্রথমত যে বিষয়টা খাদ্যের উপাদান। খাদ্যের উপাদানের যে বিষয়টা রয়েছে সেখানে আমরা বলতে পারি খাদ্যের উপাদান মূলত 6টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। স্নেহ বা শর্করাকে আমরা বলে থাকি শক্তি উৎপাদক খাদ্য, এবং আমিষযুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলোকে বলে থাকি দেহ গঠনের খাদ্য। অপরদিকে বাইরে যে খাবারগুলো রয়েছে সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কীরকম? ভিটামিন, খনিজ লবণ, পানি ও আঁশ দেহে সংরক্ষক খাদ্য উপাদান, যেগুলো আমাদের দেহে অন্যান্য কাজগুলো করে থাকে। এখন মূলত আমরা আসবো একটা চার্ট সম্পর্কে আলোচনা করবো, যেখানে হচ্ছে খাদ্যের উপাদান। খাদ্যের যে উপাদানটা রয়েছে, খাদ্যের উপাদানকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা মুখ্য উপাদান, একটা সহায়ক উপাদান। মুখ্য উপাদানটা আমাদের মূল বিষয়। মুখ্য উপাদানটা বলা হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ। অপরদিকে সহায়ক উপাদানগুলো রয়েছে ভিটামিন, খনিজ লবণ, পানি এবং আঁশ। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের মুখ্য উপাদানগুলো হচ্ছে মূল বিষয়। এরপরে দেখো আমরা যদি আসি, যে প্রথম এই খাদ্যের যে তালিকাটা রয়েছে, খাদ্য তালিকা থেকে আমরা আগে একটা খাবার নিয়ে আলোচনা করি, যেখানে এখানে আমাদের বলা হচ্ছে যে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা কি? যে শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য, কিন্তু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়ে থাকে। শর্করা আসলে বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। এই শর্করাকে আমাদের বিভিন্ন কাজে ভূমিকা রাখতে সহায়তা করে। কীরকম সহায়তা করে? শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। কিছু কিছু শর্করা রয়েছে যেগুলো বিভিন্ন উৎস রয়েছে, উদ্ভিজ উৎস রয়েছে। উদ্ভিজ উৎসের মধ্যে রয়েছে সার বা স্টার্চ, গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে। এরপরে রয়েছে আমাদের হচ্ছে সুক্রোজের পরে রয়েছে সেলুলোজ। এগুলো উদ্ভিজ উৎস। উদ্ভিজ উৎসগুলো এগুলো রয়েছে স্বেচ্ছার, যেমন হচ্ছে ভুট্টা, ধান, গম। গ্লুকোজের মধ্যে রয়েছে আঙ্গুর, আপেল, গাজর। ফ্রুক্টোজের মধ্যে রয়েছে আম, কলা, পেঁপে। সুক্রোজের মধ্যে রয়েছে আখের রস, চিনি। সেলুলোজের মধ্যে রয়েছে বেল, আম, কলা, তরমুজ। এরপর আমরা যদি প্রাণীজ উৎসগুলো আলোচনা করি, প্রাণীজ উৎসগুলো আমরা বলতে পারি এখানে যে ল্যাকটোজ বা দুধ, যেগুলো শর্করা জাতীয়, যেমন গরু, ছাগল, অন্যান্য প্রাণীর দুধে এই শর্করাটা থাকে, ল্যাকটোজ। গ্লাইকোজেন কোনটা? গ্লাইকোজেন হচ্ছে পশু ও পাখি জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে, তবে গ্লাইকোজেন কিন্তু অপরিসীম শর্করা থাকে। এরপরে আমরা যে শর্করাটা পড়লাম, শর্করাটার আসলে পুষ্টিগত গুরুত্ব কতটুকু, এটা যদি আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের শরীরের পুষ্টিতে শর্করা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য শক্তির প্রয়োজন হয়, সেটা আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয় এবং কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকে। গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করতে পারে। সেলুলোজ হচ্ছে একটা অপাচ্য প্রকৃতির শর্করা এবং এটি আঁশযুক্ত খাদ্য। এটি আমাদের দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের যে রোগগুলো রয়েছে সেগুলো হচ্ছে রোধ করতে সাহায্য করে। এছাড়া খাদ্য উপাদান কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো আমরা সংশ্লেষ বা হিসেবে তৈরি করে থাকি। শর্করার অভাবজনিত অনেক রোগ হতে পারে, এই কারণে আমাদের বেশি পরিমাণে শর্করা খেতে হয়, কেননা এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকি। আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটা ফুসফুস আমাদের কিন্তু রক্তের সাথে মিশে যায়। রক্তে যে লাল রক্তকোষ থাকে, এই রক্তকোষ বা অক্সিজেন যেটা আমাদের থাকে এটা আমাদের শরীরের কোষে কোষে পৌঁছে দেয়, সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত করে। এই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তির একটা মূল উৎস রয়েছে। এরপর যদি আমরা আসি 2 নম্বর, আমিষ বা প্রোটিন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, কিছু কিছু ক্ষেত্রে এই 5টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়ে থাকে। শরীরের আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। আমরা একটা বিষয় মাথায় রাখতে পারি, যে হচ্ছে আমরা মানুষ, আমাদের এই মানুষের শরীরে
মূলত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, যেগুলো মূলত আমাদের হচ্ছে আমিষ থেকেই তৈরি হয়ে থাকে। উৎস দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে আমিষ মূলত দুই প্রকার, একটা প্রাণীজ, একটা উদ্ভিজ। প্রাণীজও রয়েছে, উদ্ভিজও রয়েছে। প্রাণীজের মধ্যে রয়েছে প্রাণী থেকে যে আমিষগুলো পাওয়া যায় তাকে প্রাণীজ বলি, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির, এগুলো প্রাণীজ। অপরদিকে উদ্ভিদ থেকে যেগুলো আমরা পাই, যেমন হচ্ছে ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম, এগুলো হচ্ছে উদ্ভিজ আমিষের উদাহরণ। 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে দেখা গেছে যে 8টি অ্যামিনো অ্যাসিডই হচ্ছে কি আমরা একটা নাম দিয়েছি, যেগুলো হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, যেমন লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালিন ও 3 ও 9কে আমরা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হিসেবে বলে থাকি। এই 8টি অ্যাসিডের মধ্যে বা অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য যেগুলো অ্যামিনো অ্যাসিড রয়েছে সেগুলো আমাদের শরীরে সংশ্লেষ করতে পারি। প্রাণীজ প্রোটিনে ও অপরিহার্য 8টি অ্যামিনো অ্যাসিড বেশি থাকে বলে আমাদের পুষ্টিমূল্যটা বেশি গুরুত্ব দিয়ে আমরা খেয়ে থাকি। এখন এগুলো দেখা যায় যে সব থেকে বেশি হয়ে থাকে ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ, যেগুলো ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি থাকে, বেশি পাওয়া যায়। প্রাণীদেহের গঠনে অপরিহার্য উপাদান রয়েছে আমাদের হচ্ছে প্রোটিন। সেই প্রোটিনগুলো আমরা মূলত হচ্ছে প্রাণীজ বা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। দেহকোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি। আমাদের দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং, এগুলো কিন্তু সব প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে আমাদের এই প্রোটিন। এরপরে যদি আমরা আসি স্নেহ বা পদার্থ, যেটা আমাদের রয়েছে লিপিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন স্নেহ পদার্থগুলোকে আমরা চর্বি বলে থাকি। চর্বি কি? যে চর্বি হচ্ছে সম্পৃক্ত একটা ফ্যাটি অ্যাসিড মাত্র। সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে। মাছ কিংবা মাংসের যে চর্বিগুলো থাকে এগুলো আমাদের হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরিতে সাহায্য করে। যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে আমরা তেল বলে থাকি। তেল কি? যে তেল হচ্ছে একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা কখনো সম্পৃক্ত হতে পারে না, এটি আলাদা হিসেবেই থাকে। পানি এবং তেল একসাথে মিশ করলেও পানি আলাদা হয়, তেল আলাদা হয়। সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো তরল থাকে, যেমন আমরা বলতে পারি সয়াবিন তেল, সরিষার তেল, এই বিষয়গুলো। এখন উৎস অনুযায়ী কিন্তু আমাদের এই যে স্নেহ পদার্থটা রয়েছে, স্নেহ পদার্থটা মূলত দুই প্রকার। দুই প্রকার কি কি যদি আমরা একটু আলোচনা করি তাহলে সেখানে আমরা বলতে পারি যে একটা হচ্ছে প্রাণী স্নেহ, একটা উদ্ভিদ স্নেহ। প্রাণী স্নেহ কোনগুলো? যেগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি, যেমন চর্বি, মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থ। আর উদ্ভিদ স্নেহ পদার্থ কোনগুলো? সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, সূর্যমুখী, পাম, এগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে উদ্ভিদ স্নেহ রয়েছে। কাজু বাদাম, পেস্তা বাদাম, এই বিষয়গুলো। এরপরে স্নেহ পদার্থের কাজ কি? স্নেহ পদার্থ মূলত বিভিন্ন ধরনের কার্যাবলী করে থাকে। খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং অন্যান্য প্রকার শক্তি উৎপন্ন করে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যেসব ভিটামিন এ, ডি, ই এবং কে স্নেহজাতীয় পদার্থের দ্রবণীয়, সেগুলো শোষণে সাহায্য করে থাকে মূলত আমাদের স্নেহ পদার্থ। স্নেহ পদার্থের কারণে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন দেখা যায় কারো ত্বক শুষ্ক হয়ে যায় এবং খসখসে হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এটা মূলত স্নেহ পদার্থের জন্য হয়ে থাকে এবং ক্ষয় সৃষ্টির কারণেও হয়ে থাকে এবং ওজন কমে যেতে পারে মূলত স্নেহ পদার্থের জন্যই। আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহে রক্ত চলাচল ব্যাঘাত ঘটে, তখন মেদবহুল দেহে সহজে রোগাক্রান্ত আক্রমণ করতে পারে। এই জন্য স্নেহ পদার্থের খাবারগুলো শিক্ষার্থী বন্ধুরা সঠিক পরিমাণে খাওয়া উচিত। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। এরপরে দেখুন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই খাদ্যপ্রাণ বা ভিটামিন। খাদ্যপ্রাণ বা ভিটামিন যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা বলতে পারি খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলতে পারি খাদ্য ভিটামিন বা খাদ্য ও ভিটামিন বা খাদ্য প্রাণ, আমরা এটাকে বলতে পারি। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। ভিটামিন কি? যে ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। আসতে পারে যে ভিটামিন কি? আমরা বলতে পারি যে ভিটামিন হচ্ছে জৈব প্রযুক্তির যে বিষয়টা রয়েছে বা জৈব প্রকৃতির যে বিষয়টা রয়েছে, জৈব প্রকৃতির যৌগিক একটা পদার্থ মাত্র। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজি সহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকে এই প্রয়োজনীয় ভিটামিন পেতে পারি। তো কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদার্থ
দ্রবীভূত হতে সাহায্য করে। আবার কয়েকটি ভিটামিন পানিতে দ্রবীভূত হয়, যেমন স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই ও ভিটামিন কে। পানিতে দ্রবণীয় একীভূত হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এখন স্নেহে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ, ভিটামিন এর কার্যাবলীগুলো কি? ভিটামিন এ আমরা কোথা থেকে পেতে পারি? আমরা বলতে পারি প্রাণীজ উৎসের মধ্যে ডিম, গরুর দুধ, মাখন, ছানা, দই, ঘি, যকৃত, বিভিন্ন তেল সমৃদ্ধ মাছে, বিশেষ করে কড যে মাছটা রয়েছে এই কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। উদ্ভিজ উৎসের মধ্যে করটিন সমৃদ্ধ বা ক্যারোটিন যেটাকে আমরা বলি, ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা, গাজর, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঁধাকপি, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের ফল, আমরা বলতে পারি আম আছে, পাকা পেঁপে আছে, কাঁঠাল, এইগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এখন কথা হচ্ছে ভিটামিন এ কী কাজগুলো করে থাকে? ভিটামিন এ মূলত বিভিন্ন ধরনের কার্যাবলী করে থাকে। আমরা বলতে পারি যে ভিটামিন এ 5 ধরনের কার্যাবলী করে থাকে। 5 ধরনের কার্যাবলী কী কী? প্রথমত বলতে পারি ভিটামিন দেহের স্বাভাবিক গঠন এবং বর্ধন যে বিষয়টা রয়েছে, বর্ধন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কাজ নিশ্চিত করতে পারে। এরপর রয়েছে 2 নম্বরে দেহের বিভিন্ন আবরণী যে কলা, যেমন আমাদের ত্বক রয়েছে, চোখের কর্নিয়া রয়েছে, এগুলোকে স্বাভাবিক ও সজীব রাখতে সাহায্য করে। এরপর হাড় এবং দাঁতের গঠন, দাঁতকে মজবুত, দাঁতের মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন এ। দৃষ্টিশক্তি ঠিক রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই ভিটামিন এ। দেহে রোগ প্রতিরোধ সংক্রমণ করতেও সাহায্য করে থাকে আমাদের এই ভিটামিন এ। অভাবজনিত যে রোগগুলো রয়েছে তার প্রতিকারের কিছু বিষয় রয়েছে। প্রতিকারের বিষয় কি? ভিটামিন এর অভাবে মূলত জেরোফথ্যালমিয়া রোগ হয়। শুরুতে দেখা যায় যে রাতকানা রোগ হিসেবে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তবে দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে। এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই ভিটামিন এ এর অভাব হলে আমাদের দেখা যায় দেহের বৃদ্ধিও বাধাপ্রাপ্ত হয়। অনেক সময় ঘা, সর্দি, কাশি, গলা ব্যথা, এই বিষয়গুলো উপসর্গগুলো দেখা দিতে পারে। ভিটামিন এ এর অভাব হলে লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয়। অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে এসব ক্ষতিকারক বিষয়গুলো থেকে রক্ষা না হলেও ক্ষতিকারক হতে পারে। এই কারণে স্বাভাবিক মাত্রায় আমাদের খেতে হবে, প্রচুর পরিমাণে আবার খাওয়া যাবে না। ভিটামিন ডি রয়েছে, ভিটামিন ডি সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে পাওয়া যায়। ভিটামিন ডি এর অভাবেও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এই কারণে ডিমের কুসুম, দুধ এবং মাখন ভিটামিন ডি এর প্রধান উৎস, এগুলো খেতে হবে প্রচুর পরিমাণে। এছাড়া বাঁধাকপি, যকৃৎ, তেল সমৃদ্ধ মাছে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন ডি আমাদের বিভিন্ন কার্যাবলী করে থাকে। হাড় তৈরি করতে সাহায্য করে থাকে ভিটামিন এ। কিডনি, হৃৎপিণ্ড, ধমনীতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জমতে সাহায্য করে ভিটামিন ডি খাবারটি। ভিটামিন ই রয়েছে, ভিটামিন ই এর বিভিন্ন উৎস রয়েছে। এই উৎসগুলো থেকে আমরা যেমন ভিটামিন ই এর উৎসগুলো থেকে অনেক ধরনের খাবার খেলে, কর্ন অয়েল রয়েছে, তুলা বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এই ভিটামিন ইও আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত। এরপর পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে। ভিটামিন বি কমপ্লেক্স বলতে 12টা ভিটামিনকে বি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে উৎসগুলো তোমরা এই যে এখান থেকে দেখে নিতে পারছ, এগুলোকে বলা হচ্ছে থায়ামিন, বি1, রাইবোফ্লাভিন, নিয়াসিন, পাইরিডক্সিন, এরপর রয়েছে কোবালামিন, এই বিষয়গুলো। ভিটামিন সি, যেটাকে আমরা বলি অ্যাসকর্বিক অ্যাসিড, টাটকা শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ফলের মধ্যে আমলকি, লেবু, কমলা লেবু, টমেটো, আনারস, পেয়ারা ইত্যাদিতে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরে যেসব কাজ করে থাকে বিভিন্ন কার্যাবলী করতে পারে ভিটামিন সি। ত্বক, হাড়, দাঁত ইত্যাদির কোষসমূহকে পরস্পরের সাথে জোড়া লাগাতে সাহায্য করে। শরীরের ক্ষত পুনর্গঠনে সাহায্য করে। দাঁত ও মাড়ি শক্ত রাখতে সাহায্য করে। স্নেহ, আমিষ ও অ্যামিনো অ্যাসিডের বিপাকীয় কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে। ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ করে। ভিটামিন সির অভাবে আমাদের মূলত যে রোগটা বেশি দেখা যায় সেটা হচ্ছে স্কারবি। স্কারবি রোগটা কি? যে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া যে রোগটা হয়, সেটা ভিটামিন সি এর অভাবে হতে পারে। এর অভাবে অস্থির গঠন শক্ত মজবুত ব্যাহত হতে পারে, ত্বকে ঘা হতে পারে, শুকাতে দেরি হতে পারে, দাঁতের মাড়ি ফুলে যেতে পারে, শুকিয়ে গিয়ে এনামেল উঠে যেতে পারে। এই বিষয়গুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সাথে। এর পরবর্তী ভিডিওতে নতুন একটা আমরা পার্ট নিয়ে আলোচনা করবো, যেটাতে বলা হচ্ছে খনিজ পদার্থ এবং পানি। তো সেই বিষয়ে ভালো থাকো, সুস্থ থাকো। নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো।